আশা করি ভালো আছেন সকলে। গতকাল ছিল ২৬শে সেপ্টেম্বর। এই দিনই ১৮২০ সালে জন্মগ্রহণ করেছিলেন আমাদের আর একজন মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোটবেলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তির যে নমুনা সেটা আমরা শুনে এসেছি। যেটা শুনেছি সেটা হলো যে তিনি তখন কলকাতায় পড়াশুনো করছেন, খবর পেলেন যে তার মা গুরুতর অসুস্থ এবং তার বাড়ি বীরসিংহ গ্রামে মেদিনীপুর জেলায়, তবে এখন সেই মেদিনীপুর জেলা ভাগ হয়েছে। যাই হোক, তিনি ওই হেঁটে দীর্ঘ পথ পরিক্রমা করার পরে যখন দামোদর নদের ঘাটে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন যে প্রখর স্রোত বইছে, উত্তাল নদ। এখন প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার কাছে সেই দিন নৌকা ভাড়া দেওয়ার মতো টাকা পয়সা ছিল না। আর তিনি মায়ের কাছে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। উপায়ান্তর না দেখে তিনি ঠিক করলেন যে সেই খরস্রোতা নদীটি, মানে নদ, আসলে দামোদর নদটি তিনি নিজেই সাঁতরে পার করবেন এবং সাঁতরে পার করে তারপরে হেঁটে তিনি তার মায়ের কাছে পৌঁছেছিলেন। পদব্রজে গিয়ে আবার মার কাছে পৌঁছেছিলেন। এই ঘটনাটার ঐতিহাসিক সত্যতা হয়তো প্রমাণ করা যায়নি, আমি অন্তত জানি না, কিন্তু আশা করি ঘটনাটা সত্য এবং এই ঘটনার থেকে তার মাতৃভক্তি, সংগ্রামী এবং আত্মনির্ভরশীল যে চরিত্র, তার একটা প্রকাশ বা আমরা জানতে পারি এই ঘটনার থেকে। দৃঢ়চেতা এক মানুষ এবং মাতৃভক্ত সন্তান। পরবর্তী জীবনে বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা মানবিক সমাজ সংস্কারকের ভূমিকায় দেখেছি, নারী শিক্ষার প্রসারে একজন শিক্ষাবিদের ভূমিকায় দেখেছি, আবার মানবিকতার মূর্ত প্রতীক হিসাবেও তাকে আমরা বিভিন্ন সময়ে পেয়েছি। নারী শিক্ষার প্রসারে ও বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী। সমাজের উচ্চবর্ণীয় রক্ষণশীলদের তীব্র বিরোধিতা সত্ত্বেও 1856 সালে তিনি হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করাতে পারেন এবং এখানে তার অবদান ছিল অসামান্য। প্রাচীন কুসংস্কারের বিরুদ্ধে তিনি যেমন কলম ধরেছিলেন, সেরকম বক্তৃতাও দিতেন এবং আন্দোলনও করেছিলেন। বেথুন স্কুলের প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। নিজস্ব অর্থে বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। হাজার হাজার দরিদ্র ছাত্রছাত্রীর পড়াশুনোর ব্যবস্থা করেছিলেন। এগুলো আমরা সব জানি। আর যেটা আমরা সকলেই জানি এবং ভুলে গেলে চলবে না, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় গ্রন্থের মাধ্যমে বাংলা বর্ণমালাকে সুসংগঠিত এবং সহজ পাঠ্য করে তোলেন, যাতে শিশুরা সহজেই বাংলা বর্ণমালা শিখতে পারে। কারণ তার আগে একটা অনিয়মিত বর্ণ ব্যবস্থা ছিল, মানে বর্ণমালার ব্যবস্থা ছিল, বর্ণ এবং ধ্বনির অমিল ছন্দ ছিল এবং এই যে শিক্ষা, বর্ণমালা শিক্ষার মধ্যে কোনো নীতিকথা ছিল না, সেই নীতিকথার একটা অভাব ছিল। সেইগুলোকে তিনি দূর করেন এই বর্ণ পরিচয় গ্রন্থটির মাধ্যমে এবং এর ফলে এই সমস্ত সমস্যা থেকে সহজ, ছন্দময়, নীতিকথা সমৃদ্ধ ও সুসংগঠিত বর্ণমালা তৈরি করে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার পথকে সহজ ও আনন্দময় করে তুলেছিলেন তিনি। পশ্চিমবঙ্গে এবং ভারতের কেন্দ্রীয় ICSE পাঠ্যক্রমে এখনও বর্ণ পরিচয় পড়ানো হলেও যা শুনেছি তাতে বাংলাদেশে নাকি এটা পড়ানো হয় না। আসলে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে সেই দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
এনসিটিবি নীতিগতভাবে বর্ণ পরিচয়কে কখনো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেনি, তাই এটাকে যে তুলে দেওয়া হয়েছে সেটা বলা যাবে না, কখনোই এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল না। এমনকি 1947 সালে যখন দেশ ভাগ হলো, সেই 1947 পরবর্তী যে পূর্ব পাকিস্তান, সেখানেও বর্ণ পরিচয় কখনো সরকারি পাঠ্যসূচির একটি আনুষ্ঠানিক বই হিসেবে গ্রহণ করা হয়নি। তবে সেই সময় আমি বাংলাদেশি বন্ধুবান্ধবদের কাছ থেকে যা শুনেছি যে সেটি মূলত গণশিক্ষায় শিশুদের প্রথম বাংলা শিক্ষার সহায়ক বই হিসাবে প্রবলভাবে জনপ্রিয় ছিল, যদিও কোনো সরকারিভাবে বা সরকার নিয়ন্ত্রিত পাঠ্যক্রম বা পাঠাগারের মধ্যে তা অন্তর্ভুক্ত ছিল না, মানে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। আর আমার যে বাংলাদেশি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এখানে আছেন, তারা যেটা বলেছেন, যে আমার বয়সী বা আমার থেকে কিছুটা ছোট যারা, তারা বলেছেন যে তারা ছোটবেলায় কিন্তু পাঠ্যক্রমের বাইরে বর্ণ পরিচয় পড়েছেন, কিন্তু এখন আর সেই পাঠ্যক্রম চেঞ্জ হয়েছে এবং এখন আর সেই সহায়ক পাঠ্যক্রম হিসাবেও বর্ণ পরিচয় এখন আর পড়ানো হয় না। তিনি যেটা বলছেন তার কথানুসারে আমি মোটামুটি একটু কোট করছি, যে উনি যে আমাকে বলেছেন সেইটা, যে বাংলাদেশের নিজস্ব ইতিহাস গড়ে উঠেছে, তার সংস্কৃতি ও রীতিকে তুলে ধরার প্রবণতা এখন প্রবল, কাজেই 1900 শতকের ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে যে বর্ণপরিচয় রচিত হয়েছিল, বাংলাদেশের পাঠ্যক্রমের যে বর্তমান অবস্থা, তার সঙ্গে সেটা উপযুক্ত নয় বলেই ওখানে মনে করা হয়। আর একটা কথা যেটা ও বলল সেটা হচ্ছে যে বর্ণ পরিচয়ে ব্যবহৃত বানান ও ভাষার অনেক কিছুই বর্তমানে প্রচলিত বানান বা রীতির সঙ্গে মেলে না। আরও একটা কথা বলল সে বলল যে ধর্মীয় বিন্যাস, বাংলাদেশের জনগণের ধর্মীয় বিন্যাস ভিন্ন হবার কারণে বর্ণপরিচয় গ্রন্থে যে নীতিবাক্যগুলো ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত নীতিবাক্য বাংলাদেশের বেশিরভাগ জনমানুষের ধ্যান ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ছে, এবং সেই কারণে এইটা আর সহায়ক পাঠ্যক্রম হিসাবে এখন আর ওটাকে পড়ানো হয় না। এখন জানি না, এবং পশ্চিমবঙ্গে এখনো পড়ানো হয়, পরবর্তীতে পড়ানো হবে কিনা জানি না, কারণ বর্ণপরিচয় বাঙালি প্রজন্মের কাছে একটা কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আশা করব যে পরবর্তী বাঙালি প্রজন্ম অন্তত পশ্চিমবঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভুলে যাবে না, কারণ বর্ণ পরিচয়কে ভুলে যাওয়া মানে অলমোস্ট ঈশ্বরচন্দ্রকে ভুলে যাওয়া। আমরা বাঙালি প্রজন্ম, অন্তত পশ্চিমবঙ্গের যে বাঙালি প্রজন্ম বা তারা যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিস্মৃত না হন, সেটা আমার একটা আবেদনও রইল। আমার মনে হয় সেটা না হয় ভালো। তবে আজকাল বর্ণপরিচয়ের মধ্যেও যেগুলো আছে অরিজিনাল যে বর্ণপরিচয়, তার মধ্যে যেমন যে এই লি তো এখন ব্যবহার হয় না, বর্তমানে তুলে দেওয়া হয়েছে। আর ইদানিং যে নতুন প্রজন্ম, তারা অনেকেই মনে করেন, আমি শুনে দেখেছি যে এতগুলো রয়ের কি দরকার, এতগুলো শয়ের কি দরকার, এরকম অনেক কথাবার্তা বলে। কারণ বাস্তবে বাংলা ভাষায় যখন আমরা কথা বলি, তখন ওই দন্তস, এই যেমন আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না, দন্তস, তালব্য, মূর্ধন্য স, তালব্য মানে তালব্য দিয়ে, দন্ত মানে দন্ত দিয়ে, এই যে উচ্চারণ করার পদ্ধতিগুলো, সেগুলো তো আমরা ফলো করি না, সেগুলো সব এক। কাজেই একটা জনসাধারণের মধ্যে শুনি নাকি যে এরকম মানে এক ধরনের ধারণা আছে যে এইভাবে 3টে শয়ে রাখার কোনো দরকার নেই, একটা স থাকলেই হয়। এত র, ব, আগে যেমন অন্তস্থ ব ছিল, সে ব উঠে গেছে, সে র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, কেউ তো কি আর উচ্চারণ করে না, তাহলে একটা র রাখুক। এখন কোনটা রাখবে, কোন র রাখবে, কোন স রাখবে, এগুলো আমি জানি না। এই সমস্ত কথাবার্তা আমি এর সময় শুনি, কথাবার্তার সময় শুনি। তো সেইটাই যদি হয়, তাহলে হয়তো ভবিষ্যতে এই বর্ণ পরিচয়ের আরও পরিবর্তন আসবে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু হতে পারে হয়তো একদিন এটাই হবে। কারণ আমি আজকাল যা দেখি যে আমাদের সময় যেটুকু বাংলা বানানের ওপর জোর দেওয়া হতো, আজকাল বাংলা বানানের ওপরেও কোনো জোর দেওয়া হয় না, একেবারেই হয় না। কারণ
আমি দেখছি অনেকেই ভাষাকেই লিখছে ভয় আকার তালব্য শয় আকার। এটা ছোট একটা উদাহরণ দিলাম। বাংলার একেবারেই বানানের কোনো আর গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। এখনকার যারা বাংলা লেখেন, সাধারণ জনমানুষের কথা বলছি, যারা সাহিত্যিক বাংলা চর্চা করেন অবশ্যই তারা এগুলোকে দেখেন, কিন্তু সাধারণভাবে দেখতে পাই না। কাজেই ভবিষ্যতে এই বর্ণ পরিচয়ের আরও সংস্কার হবে কি না সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু পরিস্থিতিটা সেই দিকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আর একটা কথা বলি যে বিদ্যাসাগরের বিবাহ হয়েছিল তার বাল্যকালে, প্রায় 14 বছর বয়সে, এটা আমরা জানি। সেই সময় বাল্য বিবাহ প্রচলিত ছিল, স্বাভাবিক ও সমাজ স্বীকৃত ছিল। যদিও তার মা ছিলেন কঠোরভাবে ঘরোয়া সংস্কার মুগ্ধ এবং ঐতিহ্য নির্ভর একজন পরিপূর্ণভাবে রক্ষণশীল একজন মানুষ। আবার ওনার স্ত্রীও সেই রকমই ছিলেন, আদর্শ নারী ও পত্নী। কিন্তু বিদ্যাসাগর সকলের থেকে তার সময়ের প্রেক্ষিতে এত বেশি এগিয়েছিলেন যে তার সঙ্গে কেউ পাল্লা দিতে পারতো না, বা তার মানসিকতাটাকে কেউ ধরতেও পারতো না সেই অর্থে অনেকেই। তিনি ছিলেন অত্যন্ত প্রগতিশীল এবং অগ্রসর চিন্তাধারার মানুষ। ফলে তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে যে জীবন ধারণের বা জীবন দর্শন আছে, তার মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান ছিল। তারপরে আরও কিছু কিছু ব্যাপার আছে যে বিদ্যাসাগর তার উপার্জনের প্রায় সবটুকু সমাজ সেবায় ব্যয় করতেন দরিদ্রদের জন্য। কাজেই তাদের পরিবারের মধ্যেই প্রশ্ন উঠছে, তাহলে সংসারটা চলে কি করে? এই সমস্যা তার স্ত্রীর সঙ্গে বিবাদের সৃষ্টি করত। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়ে সংগ্রাম তার ব্যস্ত সময়ের বড় অংশ নিয়েছিল। এর ফলে তিনি সংসারে সময় দিতে পারতেন না। এই কাজ করতে গিয়ে তাকে বাড়ির বাইরে থাকতে হতো, বাড়িতে স্ত্রীকেও সময় দিতে পারতেন না। অনেকে মনে করেন যে এর ফলে তিনি তার স্ত্রী এবং সন্তানের প্রতি স্বামী ও পিতা হিসেবে যে দায়িত্ব পালন করার কথা বা সময় দেওয়ার কথা, সেইটা না দিতে পারার ফলে তাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয় এবং এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। পারিবারিক জীবনের স্বাভাবিক সান্নিধ্য বা ঘরোয়া সম্পর্ক গড়ে না ওঠার পেছনে এইগুলো একটা বড় কারণ ছিল। সর্বোপরি তিনি তাঁর আদর্শে ভরপুর ছিলেন, কখনো সেই আদর্শ থেকে বিচ্যুত হননি, কঠোর নীতিনিষ্ঠ ছিলেন এবং আত্মনিয়োগ করেছিলেন তাঁর পূর্ণ জীবনটা। অনেকটা ব্রহ্মচারীর মতো কাটিয়েছিলেন। এই ব্রহ্মচারীর মতো কাটানোর ফলে তার দাম্পত্য সম্পর্কের প্রতি তার একটা নিরাসক্ত ভাব গড়ে উঠেছিল, এবং মনে করা হয় যে বিদ্যাসাগরের দাম্পত্য জীবনে যে দূরত্ব গড়ে উঠেছিল সেগুলোর পেছনে এইসব কারণ আছে। কিন্তু আবার এটাও মনে করা হয় যে তাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া বিবাদ ছিল না, দ্বন্দ্বও ছিল না। মানে আমরা সাধারণভাবে সাধারণ মানুষের সংসারে যেটা হয় সে ধরনের ঝগড়াঝাটি যে প্রত্যক্ষভাবে দেখা যায়, ঝগড়াঝাটি বা দ্বন্দ্ব, সেরকম আমরা কিন্তু দেখতে পাইনি। শুধু বিদ্যাসাগর পরিবারের কাছ থেকে নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন, যেন দুজনেই, মানে তিনি এবং তার স্ত্রী দুজনেই তাঁদের নিজ নিজ ভিন্ন জীবন দর্শনকে নীরবে মেনে নিয়ে সহজ ও স্বাভাবিক এবং নীরব দূরত্ব রেখে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। সময়ের সাথে সাথে স্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব এতটাই বেড়েছিল যে তিনি এক প্রকার নিজেকে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন এক সময়। নিজের ছেলেকে সময় না দিতে পারার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, চারিত্রিক দিক থেকে তার পুত্র নারায়ণচন্দ্র ছিলেন একদম বিপরীত। তিনি ছিলেন অসাধু, ভোগবিলাসী, দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ। আর যেহেতু আগেই বলেছি যে বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক এবং তার উপার্জনের প্রায় সবটুকুই তিনি ব্যয় করে দিতেন দরিদ্রদের জন্য, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে। এটা একটা বড় মহৎ কাজ, এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, এবং তার জন্যই আমরা বিদ্যাসাগরকে বিদ্যাসাগর হিসেবে জানি। কিন্তু ছেলে যখন বড় হয় তখন বাবার প্রতি তার একটা বড় অভিযোগ এটাই ছিল
যে বাবা তাদের মানে তার ছেলে এবং স্ত্রীর ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করছেন না, সবই দান খয়রাত করে দিচ্ছেন। একটি সাধারণ বাঙালি পরিবারের বাস্তবতার নিরিখে ছেলের এ অভিযোগকে পুরোপুরি অন্যায্য বলা যায় কি? যাই হোক, এই সমস্ত নানা কারণে ছেলের সঙ্গে তার বহুবার বিবাদ হয়, যদিও তার স্ত্রীর সঙ্গে কখনো কোনো প্রত্যক্ষ বিবাদ বা দ্বন্দ্ব কেউ দেখেছে বলে আমরা শুনি না, অন্তত আমি জানা নেই। এছাড়াও আরেকটি কারণ ছিল পিতা পুত্রের সম্পর্কের অবনতি নিম্নতম বিন্দুতে নাবার জন্য। নারায়ণচন্দ্র খুব গোপনে ও তাড়াহুড়ো করে এক বিধবা নারীকে বিয়ে করেছিলেন। আপাত দৃষ্টিতে এটা খুব ভালো জিনিস। বিধবা বিবাহ এক অর্থে বিদ্যাসাগরের তাত্ত্বিক আদর্শের পক্ষেই ছিল, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে এই বিয়ের পেছনে তার ছেলের কোনো আদর্শগত ভিত্তি বা উদ্দেশ্য ছিল না, বরং টাকা পয়সা, ব্যক্তিগত সুযোগ সুবিধা পাওয়া এবং আর একটা ছিল নারী সঙ্গ ভোগ প্রবণতা। এইটাই ছিল এই বিয়ের মুখ্য কারণ। এর ফলে বিদ্যাসাগর নিজে খুব অপমানিত বোধ করেছিলেন, কারণ তার মতে পারস্পরিক সম্মান ও নৈতিকতার কোনো ব্যাপারই ছিল না এই বিধবা বিবাহের ক্ষেত্রে। তিনি মনে করেছিলেন আসলে তার ছেলে এই বিয়ের মাধ্যমে বিধবা বিবাহ আন্দোলনের যে মূল আদর্শ ছিল সেই আদর্শগত ব্যাপারটাকেই আখেরে কলঙ্কিত করে ফেলেছিলেন। ফলে নিয়ত তার ছেলের সঙ্গে তার পারিবারিক অশান্তি হতো এবং ধীরে ধীরে সেটা এমন বাড়লো যে বাবার সঙ্গে ছেলের দূরত্ব বাড়তে বাড়তে একসময় তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ছেলের সঙ্গে আর বাস করবেন না, ছেলের জীবনে আর কোনো রকম হস্তক্ষেপ করবেন না। তিনি অনেক দূরে কাঁকরতলা ও ঘাটশিলার মতো যে অঞ্চল আছে সেখানে তিনি নিরিবিলিতে বাস করতে শুরু করেন এবং একেবারে নিঃসঙ্গ জীবন কাটাবার জন্য চলে আসেন। তিনি একবার বলেছিলেন যে আমি আমার নিজ ঘরেই পরবাসী, আমার নিজ ঘরেই আমি পরবাসী। এখন সমাজের অগভীর নাব্যতা, আমি সেটাকে এইভাবে ভাবি যে সমাজের অগভীর যে নাব্যতা, সেই আর যে গড্ডালিকা প্রবাহ, আমরা তো সব সময় গড্ডালিকা প্রবাহে চলি, তার বিরুদ্ধে তো চলতে পারি না আমরা সাধারণ মানুষেরা। সেই সমাজের অগভীর নাব্যতায় গড্ডালিকা প্রবাহের বিপক্ষে সাঁতার কাটতে কাটতে কুসংস্কারের বিরুদ্ধে একের পর এক লড়াই করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু কখনোই পিছপা হননি। প্রত্যেকটিতেই তিনি জয়ী হয়েছেন, কিন্তু তার নিজের পরিবারের কাছ থেকে কোনো সহায়তা তিনি পাননি এবং এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ নিঃসঙ্গ মানুষ। বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে শেষ 10টা বছর, মানে 1881 থেকে 1891, এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ, আত্মত্যাগে ভরা এবং সমাজ থেকে আংশিকভাবে গুটিয়ে নেওয়ার সময়। সারা জীবন সমাজের জন্য অনেক কিছু করলেও এই দশকে তার ব্যক্তিগত জীবন ছিল খুবই কষ্টে পরিপূর্ণ। তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তিনি কলকাতায় চলে আসেন। তিনি চোখের সমস্যা, শারীরিক দুর্বলতা এবং নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, চলাফেরাও করতে পারতেন না, খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছিল। এবং 1891 সালের 29শে জুলাই দীর্ঘ রোগ ভোগের পর তিনি মারা যান। আজকে তার জন্মদিন, তার জন্মদিনটাকেই আমরা সেলিব্রেট করব, কিন্তু এটাও মনে রাখা দরকার যে তিনি মারা যখন যান তার ছেলে কিন্তু তার পাশে ছিলেন না। অনেক ইতিহাসবিদরা মনে করেন যে বিদ্যাসাগর আসলে নিজেই চাননি যে তার ছেলে তার পাশে থাকুক, মৃত্যু সময়ও ছিল না। তার আত্মসম্মানবোধ এতটাই তীব্র ছিল যে তিনি নিজের দুঃসময়ে পুত্রের সাহায্য চাননি বা তাকে ডেকেও পাঠাননি। মৃত্যুশয্যায় কিছু ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী ছিল, ভক্তরা ছিল এবং তাকে শেষ দিন পর্যন্ত তারাই তাদের দেখভাল করেছিল এবং শেষমেশ সৎকার প্রক্রিয়াদি তারাই করেছিল। অভিমানে একসময় তিনি বলেছিলেন, আগেই অবশ্য মারা যাওয়ার আগে, যে জন্ম থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে আমার চাওয়া ছিল সামান্য, তিনি চেয়েছিলেন খুব কম, সেটুকু আমি পাইনি। এখন ব্যাপারটা হচ্ছে, সেই দিক থেকে দেখলে ওই যে দামোদর নদী তিনি সাঁতরে গেলেন একা, তার দৃঢ়চেতা
প্রতিজ্ঞা করে যে না আমাকে মার কাছে যেতেই হবে, সেইখান থেকে সেই যাত্রা শুরু, সাঁতারের যাত্রা শুরু। এখন জীবনটা তো নদীর মতো বয়ে যায়, সেই জীবনটাকে যদি আমরা নদী ধরি বা নদ ধরি, তাহলে আমার যেটা মনে হয় যে বিদ্যাসাগরের শেষ জীবন এই যে নিঃসঙ্গ ছিল এটা সত্য হলেও তার জীবনটা ছিল আত্মমর্যাদায় ভরপুর। এই ব্যাপারে তিনি তো কোনো রকম আপোষ করেননি। গতানুগতিক সামাজিক গড্ডালিকা প্রবাহের খরস্রোতের বিপরীত দিকে তিনি সাঁতার দিয়েছিলেন। মানে জীবনটাকে যদি আমরা একটা নদীর প্রবাহের মতো বা নদের প্রবাহের মতো ধরে নিই, সারা জীবনটাকে তিনি দামোদর নদের মতো সাঁতরে কাটিয়ে দিয়েছিলেন উল্টো দিকে। আমাদেরকে নদীর ওপারে, মানে তিনি নদীর খরস্রোতা স্রোতে সাঁতার দিয়ে এমন সমস্ত উপকার কাজ করে গেছেন যাতে আমরা যারা নদীর ওপারে থাকি, আমাদেরকে নদীর ওপারে থাকা এক সংস্কার মুক্ত প্রগতিশীল এলাকায় টেনে তুলে আনবার জন্য। আমি আমার লাইনটা ঠিক করে পড়ি যেটা লিখেছি, গতানুগতিক সামাজিক গড্ডালিকা প্রবাহের খরস্রোতের বিপরীতে সারা জীবনটাকে তিনি দামোদর নদের মতো সাঁতরে কাটিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আমাদেরকে নদীর ওপারে থাকা আমাদেরকে এক সংস্কার মুক্ত প্রগতিশীল এলাকায় টেনে তুলে আনবার জন্য। তিনি ছিলেন আপোষহীন এক নিঃসঙ্গ সাঁতারু। মানে আমরা যদি জীবনটাকে একটা নদীর মতো ধরি বা নদের মতো ধরে নিই, তাহলে তিনি বরাবরই নিঃসঙ্গ জীবন কাটিয়ে গেছেন শুধু আমাদের উন্নতি করার জন্য, আমাদের জন্য, উপকারের জন্য। এই জন্য তাকে আমি মাঝে মাঝে মনে হয় যে তিনি যেন একজন নিঃসঙ্গ সাঁতারু। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা লেখা বলুন বা যাই বলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেরকম বলে থাকি, আপনারা অবশ্যই, আপনাদের আন্তরিক ধন্যবাদ, আপনারা আমার চ্যানেলটা বা আমাদের চ্যানেলটা করছেন, সাবস্ক্রাইব করছেন। আরও সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এই অনুরোধ আমাকে বরাবরই করতে হয়, এবং যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে অনেকেই করেছেন তাদের আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এভাবেই পাশে থাকুন, তাহলেই আমরা খুশি, আমরা উৎসাহিত। ভালো থাকবেন, আবার দেখা হবে আর একদিন অন্য কোনোখানে। ততক্ষণ শুভেচ্ছা নেবেন, সুস্থ থাকবেন।